4 দিনের সম্মেলন শেষে আজ নিজ নিজ জেলায় ফিরে যাবেন ডিসিরা। সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। ছয় বছরেও 60 দিনের মজুদ সক্ষমতা তৈরির সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি জ্বালানি তেলের। বিতরণ কোম্পানিগুলোর অদূরদর্শিতায় তৈরি হয় অরাজকতা। রাজধানীতে বাড়ছে খুন আর প্রকাশ্যে গুলির ঘটনা। সন্ত্রাসীদের বেপরোয়া তৎপরতা আতঙ্ক ছড়াচ্ছে নগর জীবনে। হবিগঞ্জে ৬৭% ধান এখনো পড়ে আছে মাঠে। নানা শর্তের বেড়াজালে ধান বিক্রি করতে পারছেন না কৃষক। পশ্চিমবঙ্গে সরকার গঠনের আয়োজনে বিজেপি। মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে নারাজ মমতা। ১০০ আসনে ভোট লুট করে হারানোর অভিযোগ। 4 দিনের জেলা প্রশাসক সম্মেলন শেষ হচ্ছে আজ। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে সরাসরি আলোচনার সুযোগ পেয়েছেন ডিসিরা। নিজ নিজ জেলায় ফিরে যাওয়ার আগে সন্ধ্যায় সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে। এবারের সম্মেলনের মূল কেন্দ্রবিন্দু ছিল মাঠ পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। সমাপনী দিনে বিভিন্ন অধিবেশন শেষে মন্ত্রিপরিষদ সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠ প্রশাসনের জন্য বিশেষ নির্দেশনা দেবেন। এবারের সম্মেলনে ডিসিদের কাছ থেকে আসা 498টি প্রস্তাবের বিশ্লেষণ করা হয়। এছাড়াও তৃতীয় দিনের অধিবেশনে জ্বালানি নিরাপত্তা, শক্তিশালী সামরিক বাহিনী গঠন এবং স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে আলোচনা করা হয়। শেষ দিনে স্বরাষ্ট্র, জনপ্রশাসন, তথ্য মন্ত্রণালয় এবং দুদকের সাথে মতবিনিময়ের কথা রয়েছে। সন্ধ্যায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ এবং নৈশভোজে অংশ নেবেন তারা। ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার দাস। বিজন, 4 দিনের জেলা প্রশাসক সম্মেলনের তো আজ শেষ দিনের কর্মসূচিতে কি কি বিষয় প্রাধান্য পাচ্ছে এবং উপর থেকে আসলে কি কি নির্দেশনা এলো জানতে চাই আপনার কাছে। দেখুন কৌরি, শেষ দিনে সকাল 9টার পরপরই অধিবেশন শুরু হয়েছে। আজকে সমাপনী দিনে প্রায় 9টি সেশন রয়েছে সকাল থেকে সেই বিকেল পর্যন্ত। আপনি যেমনটি বলছিলেন 9টার পরপরই যে প্রথম যে সেশনটি, সেখানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, তারপর যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সাথে বৈঠকটি হচ্ছে। আমরা যতটুকু জানতে পেরেছি, সমাজ কল্যাণ মন্ত্রী যে জাহিদ হোসেনের মা মারা গেছেন, যার কারণে মন্ত্রী এই সম্মেলনে উপস্থিত থাকতে পারেননি। এই সবশেষ যে খবরটি আমরা শুনতে পেরেছি যে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তিনি জেলা প্রশাসকদের সাথে তিনি বৈঠকটি করছেন, তিনি কথা বলছেন। আপনি জানেন যে এই সরকারের একটি প্রাধান্য ছিল যুব কর্মসংস্থানের বিষয়টি। হয়তো সেই কারণে এই যে এখন কথা বলছে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। হয়তো এখান থেকে কথা বলে তিনি 10টায় শেষ হয়ে যাওয়ার কথা, কিছুক্ষণের মধ্যে হয়তো শেষ হবে। পরবর্তীতে যে অধিবেশনটি দ্বিতীয় সেশন, সেখানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ইতিমধ্যেই প্রতিমন্ত্রী ভিতরে প্রবেশ করেছেন, আমরা দেখেছি। এটি পরবর্তী সেশন শুরু হবে। এছাড়া পরিবেশ জলবায়ু মন্ত্রণালয়ের সাথে বৈঠকটি হবে। এরপরে দ্বিতীয় সেশনটা আমরা দেখি আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বৈঠকটি হবে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে। আমরা যতটুকু জানতে পেরেছি স্বরাষ্ট্রমন্ত্রী সেটা দুপুরের আগেই তিনি তাদের সাথে বৈঠকটি করবেন। এবং স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কিত আপনি জানেন যে মাঠ পর্যায়ে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেটি জেলা প্রশাসকরাই সরাসরি তারা তদারকি করে থাকেন, যার কারণে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর আপনি যেমনটি বলছিলেন যে 498টি প্রস্তাবনা মাঠ পর্যায়ে থেকে এখানে এসেছে আলোচনার জন্য। এর মধ্যে একটি আলোচিত প্রস্তাব ছিল যেটি বিশেষ করে কিশোর গ্যাং এবং মাদক চোরাচালান নিয়ন্ত্রণের জন্য স্থানীয় প্রশাসনের ক্ষমতা কিভাবে বাড়ানো যায়, সে একটি প্রস্তাবনা তারা দিয়েছেন। তো নিশ্চয়ই এটি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সেটি আলোচনা করবেন। এছাড়া আমাদের তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত মন্ত্রী তাদের সাথে মিটিং করবেন, তারপর জনপ্রশাসন সেটিও আছে। এবং সবচেয়ে আরেকটি গুরুত্বপূর্ণ দুদকের বিষয়টি, দুদকের কর্মকর্তাদের সাথে তারা আলোচনা করবেন। গতকালকে ভূমি মন্ত্রী যখন এখানে আমাদের সাথে কথা বলছিলেন, তিনি বলছিলেন যে আসলে গত 17 বছরে যেসব কর্মকর্তারা দুর্নীতিবাজ কর্মকর্তারা ছিলেন, দুদকের মাধ্যমে তাদেরকে তারা নিয়ন্ত্রণ করবে এবং তাদের শাস্তির আওতায় নিয়ে আসবেন, সে কথাই তারা বলছিলেন। তো কৌরি, আমরা অপেক্ষা করছি, কিছুক্ষণের মধ্যে হয়তো যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমাদের সাথে কথা বলবেন। পরবর্তী খবরে যদি আরও বিস্তারিত আপনাকে হয়তো জানাতে পারবো। তাতে আপাতত এই ছিল আমার কাছে এখানকার সবশেষ খবর। বিজন, ধন্যবাদ আপনাকে। জ্বালানি তেলের নিরাপত্তা নিশ্চিতে 60 দিনের মজুদ সক্ষমতা তৈরির সিদ্ধান্ত 6 বছরেও বাস্তবায়ন করেনি বিপিসি, পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল। তেল বিতরণ কোম্পানিগুলোর অদূরদর্শিতার কারণে সারা দেশে সৃষ্টি হয়েছিল অরাজকতা। অভিযোগ রয়েছে জ্বালানি তেলের ধারণ ক্ষমতা বাড়াতে বিনিয়োগের চেয়ে ব্যাংকে টাকা রেখে সুদ গ্রহণে আগ্রহী তেল বিতরণ কোম্পানিগুলো।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর বাংলাদেশের জ্বালানি তেলের মজুত নেমে আসে তলানিতে। এরপর সারা দেশে রেশনিংয়ের সিদ্ধান্ত নেয় সরকার। কিন্তু বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন ও রাষ্ট্রায়ত্ত বিতরণ প্রতিষ্ঠানগুলোর অদক্ষতায় অস্থিরতা সৃষ্টি হয় পুরো জ্বালানি খাতে। তেল বিপণন কোম্পানিগুলোর গাফিলতিই জ্বালানি তেল সংকটের মূল কারণ ছিল, জানান খোদ মন্ত্রী। আমাদের জ্বালানির যে সংকটটা দেখা দিচ্ছে, সংকট আমি বলি না, এটা আর্টিফিশিয়াল সংকট হয়েছে, আর্টিফিশিয়াল লাইন হয়েছিল। এখানে যে বেঙ্গলে যে ফ্যামিন হয়েছিল, সেখানে বলেছে যে এটা মোস্টলি হয়েছিল ডেলিভারির জন্য, সাপ্লাইয়ের জন্য হয়েছিল। 2020 সালে করোনা মহামারীর সময় তেলের দাম $30 নিচে নেমে এসেছিল। তখন কম দামে তেল কেনা ও আপৎকালীন সময়ের জন্য 60 দিনের মজুত সক্ষমতার সিদ্ধান্ত হয়। বিপিসি, পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানি গত 6 বছরও সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করেনি। এদিকে তেল বিতরণ কোম্পানিগুলোর কাছে লভ্যাংশের অর্থ আছে 7 থেকে 10 হাজার কোটি টাকা। ব্যাংকে রেখে গত অর্থ বছরে প্রতিটি কোম্পানির 500 কোটি টাকার বেশি লাভ করেছে, কিন্তু তেল মজুতের সক্ষমতা বাড়ানোর কোনো উদ্যোগ নেয়নি। 12,000 মেট্রিক টনের একটা ডিজেল আমরা আরও বাড়াতে চাচ্ছি, আর অকটেনের ক্যাপাসিটি আরও 5,000 বাড়ানোর বিষয়ে কাজ করে যাচ্ছে। টিম ওয়ার্ক করুক, একটা ভালো অ্যাটমসফিয়ারে কাজ করুক, নিয়মতান্ত্রিকভাবে যেন সব কিছু হয়, অনিয়ম যেন কোনো কিছুর মধ্যে না থাকে। আমি জিরো টলারেন্স নিয়ে কাজ করতেছি। মহেশখালীতে সিঙ্গেল পয়েন্ট মোরিং প্রকল্পের আওতায় 1,28,000 টন তেল মজুতের ট্যাঙ্ক করা হয়েছে। প্রকল্প চালু না হওয়ায় 2 বছর ধরে অলস পড়ে আছে এসপিএম। দেশে প্রতি বছর 70 লাখ টনের বেশি জ্বালানি তেল ব্যবহার হয়। আগামী 5 বছরে এই চাহিদা 1 কোটি টনের বেশি হবে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন দেশে কমপক্ষে 90 দিনের তেলের মজুত থাকা দরকার। মজুত ক্যাপাসিটিটা বাড়াতে হবে। মহেশখালীতে এসপিএম প্রজেক্ট যেটা হয়েছে, সেখানে কিন্তু প্রায় 2 লাখ টনের কাছাকাছি স্টোরেজ আছে, সেগুলো কিন্তু এখনও খালি। সরকার উদ্যোগ নিয়ে তাড়াতাড়ি এই ক্যাপাসিটিটাকে ব্যবহার করতে পারে। আপৎকালীন সময়ের জন্য জ্বালানি তেলের মজুতের বিষয়ে বিপিসি সহ তেল বিতরণ কোম্পানিগুলোকে আরও সতর্ক হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। রাজধানীতে আবারও বাড়ছে খুন, জখম ও প্রকাশ্যে গুলির ঘটনা। সন্ত্রাসীদের বেপরোয়া তৎপরতায় আতঙ্ক ছড়াচ্ছে নগর জীবনে। সাম্প্রতিক কয়েকটি হত্যাকাণ্ড নতুন করে প্রশ্ন তুলছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। কারা নিয়ন্ত্রণ করছে আন্ডারওয়ার্ল্ড, তা নিয়ে এখন আলোচনা। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় বন্ধ না হলে এ দৌরাত্ম্য কমানো কঠিন। গেল বছরের 10ই নভেম্বর পুরান ঢাকার একটি হাসপাতালের সামনে গুলি করে হত্যা করা হয় শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুনকে। এর আগে 2023 সালের 18ই সেপ্টেম্বর তেজগাঁয়ে তার উপর হামলা চালানো হয়। সেদিন সন্ত্রাসীদের গুলিতে নিহত হন এক মোটরসাইকেল আরোহী। গেল 20 এপ্রিল মহাখালী ক্যান্সার হাসপাতালের টেন্ডার নিয়ে এক চিকিৎসককে কুপিয়ে জখম করে 2 ব্যক্তি। সবশেষ 28 এপ্রিল রাতে রাজধানীর সড়কে প্রকাশ্য গুলি করে হত্যা করা হয় খন্দকার নাঈম আহমেদ ওরফে টিটনকে। এ ঘটনায় আবারও সামনে আসে ঢাকার অপরাধ জগতের সক্রিয়তা। গরুরাট কেন্দ্রে নিয়ে একটা ঝামেলা, যে মারা গেছে সে শিডিউল কিনছে, প্লাস পিছিয়ালালের লোকজন শিডিউল কিনছে। ভয় তো লাগার বিষয়, এটা এমন একটা জায়গার মধ্যে মানুষ রাস্তায় চলাচল করতেছে, এরকম একটা ঘটনা ঘটবে। যে ঘটনা ঘটছে তো আতঙ্ক লাগে, আতঙ্ক হয়ে পাবলিক জড়াই গেছে, আতঙ্ক না। গেল 21 মাসে রাজধানীতে এমন 23টি ঘটনা ঘটেছে। এর মধ্যে 7টি খুন, যার 6টিতেই পেশাদার সন্ত্রাসীর গুলিতে নিহত হয় প্রতিপক্ষ। এছাড়া রয়েছে ব্যবসা প্রতিষ্ঠানে গুলি, বোমা বিস্ফোরণ, কুপিয়ে জখম, মহড়া ও হুমকি। ধানমন্ডি, হাজারীবাগ, মোহাম্মদপুর, মিরপুর, গুলশান, বাড্ডা, হাতিরঝিল সহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে অপরাধ চক্র। কোথাও পুরনো সন্ত্রাসী, আবার কোথাও রাজনৈতিক পরিচয়ে গড়ে উঠছে নতুন গ্রুপ। চাঁদাবাজি, চিন্তায়, খুনি, লুটপাট, এগুলি তো এই এলাকার নাম করা সবসময়। দিনের বেলায় এইসব যদি ঘটনা ঘটে তাহলে আমরা কিভাবে চলবো? কে দিবে আমাদের নিরাপত্তা? আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা, কোরবানির পশুর হাট ঘিরে সংঘটিত হচ্ছে অপরাধমূলক কর্মকাণ্ড। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য মতে জুট ব্যবসা, ঠিকাদারি, ইন্টারনেট ব্যবসা নিয়ন্ত্রণে মরিয়া সন্ত্রাসীরা। 2024 সালের 5ই আগস্টের পর আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বলতার সুযোগে সক্রিয় হয়ে ওঠে শীর্ষ সন্ত্রাসীরা। জামিনে বেরিয়ে বিদেশে গিয়ে অনেকেই সেখান থেকে পরিচালনা করছে অপরাধ জগৎ।
ডিএমপির তথ্য বলছে রাজধানীতে সক্রিয় 110 সন্ত্রাসী, সবচেয়ে বেশি ওয়ারী বিভাগে 29 জন। অনেকে ধরা পড়ছে সেদিন অস্ত্রসহ মোহাম্মদপুর থানার ইয়ারা ধরেছে, আপনি জানেন তা আমাদের এটা গোয়েন্দা নজরদারি, আমরা একবার এলাকাতে ভিত্তিক তালিকা করতেছি, আর তালিকা করে ক্রিমিনালদের বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নেব। রাজনৈতিক দলগুলোর অপরাধ বিশেষজ্ঞরা বলছেন রাজনৈতিক প্রশ্রয় বন্ধ না হলে অপরাধীদের দৌরাত্ম্য কমানো কঠিন। একেবারে রাতারাতি এটাকে নিরসন করাটা খুব কঠিন। আমরা প্রত্যাশা করতে পারি কোনো অপরাধী রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় পাবে না। গণতান্ত্রিক মূল্যবোধ এবং বৈশিষ্ট্য বলতে আমরা যা বুঝি, রাজনৈতিক দলগুলো সেই বৈশিষ্ট্যকে ধারণ করে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে, আর যারা বিভিন্ন অপরাধমূলক প্রক্রিয়ার মধ্যে দিয়ে এইভাবে অপরাধী হয়ে পড়ছেন, এই অপরাধমূলক প্রক্রিয়াগুলোকে রাষ্ট্র বন্ধ করবে, নিয়ন্ত্রণ করবে। আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ এবং রাজনৈতিক সদিচ্ছাই নির্ধারণ করবে ঢাকার আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণে আসবে নাকি আরও বেপরোয়া হবে। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। হবিগঞ্জে শুরু হয়েছে সরকারি ধান সংগ্রহ কার্যক্রম, কিন্তু টানা ভারী বৃষ্টি আর নানা শর্তের বেড়াজালে সেই সুযোগ কাজে লাগাতে পারছেন না অধিকাংশ কৃষক। একদিকে পানিতে তলিয়ে যাচ্ছে পাকা ধান, অন্যদিকে ভেজা ধান বিক্রি করতে না পেরে চরম সংকটে তারা। জেলার ৬৭% ধান এখনও মাঠে পড়ে আছে, যা নিয়ে নতুন করে বাড়ছে দুশ্চিন্তা। হবিগঞ্জ সহ দেশের ৬টি জেলায় শুরু হয়েছে সরকারি ধান সংগ্রহ কার্যক্রম। চলতি মৌসুমে হবিগঞ্জ থেকে ৮,০৯০ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে খাদ্য বিভাগ। প্রতি কেজি ধান ৩৬ টাকা দরে কেনা হচ্ছে, যা কৃষকদের জন্য কিছুটা স্বস্তির বার্তা হওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবতা ভিন্ন। ধানের আর্দ্রতা সর্বোচ্চ ১৪%। এই শর্ত কৃষকদের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। টানা ভারী বৃষ্টিপাতের কারণে সরকার নির্ধারিত আর্দ্রতা রক্ষা করা কৃষকদের জন্য কঠিন হয়ে পড়েছে। ইতোমধ্যে প্রায় ১১,৫৩৭ হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে। শ্রমিক সংকটের কারণে কৃষক সময় মতো ধান কাটতে পারছেন না। অনেক টাকা খরচ গেছে, কিন্তু ধান তো তুলতে পারছি না, এক বুটাও সব ধান পানি তুলে ধান তোলার ক্ষমতা নাই, বন্ধ হামলা মিলে না, ঠান্ডা লেগে হামলা লামে না, আর পাত্র নিচে অর্ধেক আর রয়েছে অর্ধেক। ওই জায়গা থেকে এক হাত নিচে মানে তোলে টাকার পকেট হয়। গুদামও তো ধান নেয় না, আরো তো ধান নেয় না, তো আমরা কবিজা গেরাইছে। পানির নিচের ধান 500 টাকা, কিন্তু শ্রমিকের বেতন ১,০০০ টাকা। শ্রমিক পাওয়া যাইতেছে না, শ্রমিকের খুব সংকট। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী ৬৭% জমির ধান এখনো মাঠে রয়েছে, যা বৃষ্টির কারণে মারাত্মক ঝুঁকিতে। নির্ধারিত নীতিমালা অনুযায়ী একজন কৃষক সর্বোচ্চ ৩০০ কেজি ধান বিক্রি করতে পারবেন। আবেদন করতে হবে কৃষক অ্যাপসের মাধ্যমে। জেলা খাদ্য নিয়ন্ত্রক জানান, ভেজা ধান দীর্ঘদিন গুদামে সংরক্ষণ সম্ভব নয়, তাই নীতিমালার বাইরে গিয়ে ভেজা ধান কেনা যাচ্ছে না। বিনির্দেশ বহির্ভূত ধান নিলে তো আমাদের অসুবিধা, যেহেতু এটা দীর্ঘদিন আমাদের স্টক রাখতে হবে। ভেজা ধান দীর্ঘদিন স্টক রাখা যায় না। ক্ষতিগ্রস্ত কৃষকের কথা বিবেচনায় নিয়ে মিল মালিকদের ভেজা ধান কিনতে উৎসাহিত করছে খাদ্য বিভাগ। পাশাপাশি কোনো কৃষক ভেজা ধান নিয়ে গেলে গুদামের ভেতরেই তা শুকানোর নির্দেশ দেওয়া হয়েছে। অলরেডি আমরা নির্দেশনা দিয়ে রাখছি প্রত্যেক গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে, যাতে কৃষকরা এসে ধান শুকাতে পারে। মিলারদেরকেও বলা আছে, যদি কৃষক ভিজে ধান নিয়ে আসে যাতে ফেরত না দেয়। বর্তমান পরিস্থিতি বিবেচনায় ধান সংগ্রহের শর্ত শিথিল করে ধান কেনা এবং ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ সহায়তা নিশ্চিত করা জরুরি, বলছেন কৃষক। ডিবিসি নিউজ ডেস্ক। কালবৈশাখীর ঝড় আর ভারী বর্ষণে লণ্ডভণ্ড কক্সবাজারের বিস্তীর্ণ লবণের মাঠ। মাঠে জমে আছে পানি, এতে ক্ষতির মুখে ৫ লাখ মেট্রিক টন লবণের উৎপাদন। চলতি মৌসুমে লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে ঘাটতির শঙ্কার কথা বলছে বিসিক। উৎপাদন ব্যাহত হওয়ায় দুশ্চিন্তায় লবণ চাষী। ২৯ এপ্রিল থেকে ৩রা মে পর্যন্ত টানা কয়েকদিনের কালবৈশাখী ঝড় এবং থেমে থেমে বৃষ্টিপাতে লণ্ডভণ্ড হাজার হাজার একর লবণের মাঠ। কক্সবাজার সদরের খুরুশকুল, চৌফলদণ্ডি, ইসলামপুর, কুতুবদিয়া আর মহেশখালীর বিস্তীর্ণ লবণের মাঠে জমে আছে পানি। বিসিকের তথ্য বলছে, সম্প্রতি কালবৈশাখী ঝড় আর টানা বৃষ্টিতে ক্ষতি হয়েছে অন্তত ৩ থেকে ৫ লাখ মেট্রিক টন লবণের উৎপাদন। বৃষ্টিতে সপ্তাহখানেক ধরে বন্ধ লবণ উৎপাদন, এতে দুশ্চিন্তায় চাষিরা। বৃষ্টি হওয়ার কারণে আর লবণ উৎপাদন করতে পারেনি, তারা লসে লাখ ১.৫ লাখ টাকা গুণারি আছে। আর আসলে ৪-৫ মাঠ গেছিলাম ধোয়া মাইছে, আজ বেতন পর্যন্ত নড়ো। তো এখন আর অবস্থা বেশি খারাপ। এখন আর লেখাপড়া পয়েন্টের লেখাপড়া করি বলে এখন টিয়া পয়সা নেই।
এখন কি করছো মারা। চলতি মৌসুমে কক্সবাজার জেলায় ৬৭ একর জমিতে লবণের চাষ করা হয়েছে, আর উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৭,১৫,০০০ মেট্রিক টন। মৌসুম শুরু হওয়ার আগ পর্যন্ত লবণ মজুদ ছিল ৪ লাখ মেট্রিক টন। টানা ২ থেকে ৩ সপ্তাহ আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমের উৎপাদনের ঘাটতি কিছুটা হলেও কমবে বলছে লবণ শিল্প উন্নয়ন কার্যালয়। কাগজে কলমে ঘাটতি থাকলেও আদতে কতটা ঘাটতি আছে সেটা সিজন শেষ হলে তখন আমাদের মাঠে এবং মিল মিলিয়ে কতটুকু মজুদ আছে এবং আগামী সিজন শুরু হওয়ার আগ পর্যন্ত আমাদের চাহিদা কতটুকু সেটার ভিত্তিতে আসলে নির্ধারণ করা হবে। লবণের মৌসুম শুরুর পর থেকে লবণ উৎপাদন হয়েছে ১৭,৬৮,০০০ মেট্রিক টনের বেশি। এখন পর্যন্ত চলতি মৌসুমে লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে ঘাটতি রয়েছে প্রায় ১০,০০০ মেট্রিক টনের কাছাকাছি। ডিবিসি নিউজ ডেস্ক। সুন্দরবনে মিঠা পানির একমাত্র উৎস কুষ্টিয়ার গড়াই নদ খননে হাজার কোটি টাকা খরচ করেও সুফল মিলছে না। 1 বছর খনন বন্ধ থাকায় উৎসমুখে 2 থেকে 3 মিটার পলি পড়ে বন্ধ হয়ে গেছে পানি প্রবাহ। গড়াইয়ের কোথাও হাঁটু আবার কোথাও কোমর পানি, ফলে নদীর ওপর নির্ভরশীলরা পড়েছেন ভোগান্তিতে। গড়াই সারা বছর সচল রাখতে খননের পাশাপাশি বিকল্প পানির উৎস তৈরির ওপর জোর দেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। পদ্মা নদীর অন্যতম প্রধান শাখা কুষ্টিয়ার গড়াই নদ। দক্ষিণের সুন্দরবন সহ জেলাগুলোর মিঠা পানির একমাত্র উৎস এ নদীটি। সারা বছর পানি প্রবাহ স্বাভাবিক রাখতে 3 দফায় হাজার কোটি টাকা খরচ করেও চলতি বছরে উৎসমুখে পলি পড়ে পানি প্রবাহ একেবারে তলানিতে। এ অবস্থায় নদীতে চর জেগেছে। কোথাও কোথাও নদীর বুকে ধান চাষ করা হচ্ছে, আবার কোথাও হাঁটু পানিতে নেমে গোসল সহ প্রয়োজনীয় কাজ করছেন নদী পাড়ের মানুষ। পানি থাকতো তারপর তো ধান জমানে যেত নদীর পানি দিয়ে। নদীর অংশ খুবই ছোট হয়ে গেছে, এখানে তো নৌকাও নেই যে আমরা নৌকার মাধ্যমে আমরা এপার থেকে ওপারে যাব। 1 বছর নদী খনন বন্ধ থাকায় এবছর পানি একেবারে কমে গেছে 4 কিলোমিটার অংশ জুড়ে। গরম আরো বাড়লে নদীর পানি আরো কমে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এই চৈত্র মাসে নদীতে পানি আর থাকে না, চর পড়ে যায়, আমাদের হেঁটে হেঁটে পার হতে খুব ঝামেলা, খুব সমস্যা। তো নদীর অবস্থা এখন কিন্তু সেরকম একটা ব্যয়বহুল কিংবা ভালো একটা অবস্থা এরকম কিন্তু হয়নি। বছরের পর বছর খনন করেও সুফল না পাওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। গাং খননে ভালো করে কাজ করে তাহলে এই গাং কাটলে পানি থাকবে। পানির স্রোত, পানির টান যেদিক সেদিক না কাটি এরা ডেঙ্গার দিক কাটে। সারা বছর নদী সচল রাখতে খননের পাশাপাশি পদ্মায় পানি ধরে রাখার জন্য ব্যারেজ নির্মাণ জরুরি বলে মত বিশেষজ্ঞের। এটার জন্য একটা দীর্ঘমেয়াদী পলিসি প্ল্যান দরকার এবং সবাই মিলে আসলে জিনিসটা একটা কার্যকরী সাস্টেইনেবল সমাধানের দিকে আগানো উচিত। নদী খনন করে আসলে কার্যকরী সমাধান সম্ভব নয়। অবশ্য অব্যবস্থাপনার অভিযোগ সঠিক নয় বলে জানান প্রকল্প পরিচালক। প্রকল্প বাস্তবায়নের সময় কম বেশি অল্প স্বল্প কিছু সমস্যা থাকতে পারে, কিন্তু যে পরিকল্পিত নয় বিষয়টা আসলে ঠিক না। বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকমের স্টাডি করে তারপরে প্রকল্প গ্রহণ করা হয়, তার মানে প্রকল্পটা গ্রহণটাই একটা পরিকল্পিত প্রকল্প। আগের 3টি প্রকল্পের মাধ্যমে হাজার কোটি টাকা ব্যয়ে নদীর 21 কিলোমিটার পর্যন্ত খনন করা হয়েছিল। ওই সময় নদীর পানি প্রবাহ বাড়লেও চলতি বছর নদীর স্বাভাবিক পানি প্রবাহ প্রায় বন্ধ হওয়ার পথে। ডিবিসি নিউজ ডেস্ক। রক্ষণাবেক্ষণের অভাবে চট্টগ্রাম নগরীর ফুটওভার ব্রিজগুলো এখন পরিত্যক্ত। এর মধ্যে প্রায় 4 কোটি টাকার অত্যাধুনিক একটি ব্রিজ উদ্বোধনের 2 মাস পর থেকে বন্ধ। চুরি হয়ে গেছে যন্ত্রাংশ। মাদকসেবীদের আড্ডা আর ছিনতাইয়ের ভয়ে এগুলো ব্যবহার করছেন না নগরবাসী। ঝুঁকি নিয়ে চলছে রাস্তা পারাপার। ফুটওভার ব্রিজগুলোর শতভাগ ব্যবহার উপযোগী করতে প্রকল্প হাতে নেওয়ার কথা জানান মেয়র। বন্দরনগরের খুলশী থানার ওয়ারলেস মোড় এলাকা। সড়কের দুপাশে বিশ্ববিদ্যালয়, হাসপাতাল সহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থাকায় এখানে পথচারীর চাপ বেশি। রাস্তা পারাপার নিরাপদ ও স্বস্তিদায়ক করতে ডায়াবেটিক হাসপাতালের সামনে 2020 সালে নির্মাণ করা হয় অত্যাধুনিক ফুটওভার ব্রিজ। যুক্ত করা হয় চলন্ত সিঁড়ি। প্রায় 4 কোটি টাকার এই প্রকল্পে অর্থায়ন করে সিটি কর্পোরেশন। অভিযোগ আছে উদ্বোধনের 2 মাসের মধ্যেই সিঁড়ির 2 প্রান্তে তালা লাগিয়ে বন্ধ করে দেওয়া হয় ব্রিজটির কার্যক্রম। এখানে আমাদের ইউনিভার্সিটিতে আমরা পড়াশোনা করি, আমরা যখন থেকে আসছি তখন থেকে দেখতে পাচ্ছি ফুটওভার ব্রিজটা বন্ধই আছে। যে জায়গাটাতে জিনিসটা প্রয়োজন নয় সেখানে আমরা এখানে ফুটওভার ব্রিজগুলো লাগাইছে। এগুলোকে সরকারের দরকার, এগুলোকে যেখানে প্রয়োজন, যেখানে ন্যায্য জিনিসটা সেখানে নিজে লাগানো। দীর্ঘদিন বন্ধ থাকায় অকেজো হয়ে পড়েছে ব্রিজটি। চুরি হয়েছে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ। রাত হলেই বসে মাদকসেবীদের আড্ডা। আপাতত বন্ধ, এখান থেকে জিনিসপাতিও চুরি যাচ্ছে, এটা আর কি করার আছে এখন। মাদক ব্যবসায়ীর উপরে মাদক সেবন করে
উল্টাপাল্টা কার্যক্রম করে। নিউ মার্কেট সহ নগরীর বেশ কয়েকটি ফুটওভার ব্রিজও ব্যবহারের অযোগ্য। ফুটওভার ব্রিজগুলো শতভাগ ব্যবহার উপযোগী করতে প্রকল্প হাতে নেয়ার কথা জানান মেয়র। মানুষ এখনো সচেতন হতে পারে। মিডল লেনটা করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যাতে করে তারা রাস্তা পার হতে না পারে, ফুটওভার ব্রিজ দিয়ে তারা যায়। ফুটওভার ব্রিজগুলো আমরা অ্যাকর্ডিং টু ডিমান্ড তৈরি করে থাকি। এখনো 38টি ফুটওভার ব্রিজের কাজ চলমান আছে। নগরীর যোগাযোগ ব্যবস্থাকে নিরাপদ ও শৃঙ্খলায় আনতে নতুন করে আরও 38টি ফুটওভার ব্রিজ নির্মাণ করছে সিটি কর্পোরেশন। ডিবিসি নিউজ ডেস্ক। একদিকে ইউরোপ যাওয়ার স্বপ্ন, অন্যদিকে ভূমধ্যসাগরে সলিল সমাধি কিংবা লিবিয়ার মাফিয়াদের বন্দিশালা। মেহেরপুর থেকে অবৈধ পথে ভাগ্যান্বেষণে যাওয়া যুবকদের নির্যাতনের ভিডিও পাঠিয়ে আদায় করা হচ্ছে মুক্তিপণ। লিবিয়ায় বসে নিয়ন্ত্রণ হচ্ছে পুরো পাচার সিন্ডিকেট। একমাত্র সন্তান হুজাইফা বাপ্পির ছবি হাতে বাবা মা, চোখ দিয়ে গড়িয়ে পড়ছে অশ্রু, বোবা কান্নায় ভারী চারপাশ। উন্নত জীবন আর আর্থিক সচ্ছলতার আশায় ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন মেহেরপুর বরিয়ারপুর গ্রামের বাপ্পি। এজন্য দালালের সাথে রফা হয় 12 লাখ টাকায়। প্রথমে বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া হয় লিবিয়ায়, সেখানে বিক্রি করা হয় মাফিয়াদের কাছে। আটক রেখে চলে অমানসিক নির্যাতন। দেশে থাকা পরিবারের কাছে ভিডিও পাঠিয়ে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা। আমার ছেলের জীবনটা নষ্ট করলো, ছেলে বেঁচে আছে কিনা তাও জানিনি। আল্লাহ পাক যেন আমার সন্তানকে আমার বুকে ফিরিয়ে দেয়। সরকারের কাছে এটাই আমার দাবি, আমার ছেলে কোথায় আছে হয় আমার ছেলে এনে দেবে, আর তা নাহলে তাদের উপযুক্তমূলক শাস্তি। একসময় লিবিয়া থেকে ইউরোপের উদ্দেশ্যে 19 জনের সাথে তুলে দেওয়া হয় নৌকায়। সাগর পাড়ি দিতে গিয়ে সেটি ডুবে যায়। 19 জনের মধ্যে 2 জন তীরে ফিরলেও নিখোঁজ হয় বাপ্পি। হুজাইফাল বাপ্পিকে সে এসে দূরে রাখে। 4 দিন পর আমাকে ফোন দিয়ে বলছে, রাশিদুল আমাকে 7টা গাড়ি চেঞ্জ করে অনেক দূরে নিয়ে চলে এসেছে। আমাকে খালি একই কথা বলে যে ইটালি যাও ইটালি যাও, তো সেই ইটালিতে আমার হইলই না, আরো নির্যাতন নেমে এলো। এরা যে মানুষকে প্রলোভন দিয়ে টাকাটা নিয়ে তারা চলে যাচ্ছে, বিদেশ হয়েছে না, এদের শাস্তি হওয়া উচিত। সুন্দর জীবনের আশায় যারা বাইরে যাচ্ছে, ঘুরে আসছে, তাদের সংসারটা ধ্বংস হয়ে যাচ্ছে, আমরা তাদের সুষ্ঠু বিচার চাই। দালালের খপ্পরে পড়ে সব হারানোর গল্প মেহেরপুরের অনেক যুবকের। স্থানীয় দালালরা বলছেন, লিবিয়ায় গড়ে উঠেছে পাচার সিন্ডিকেটের মূল ঘাঁটি, যার নাম বাংলাপাড়া। সেখানে বসেই নিয়ন্ত্রণ করা হচ্ছে মাফিয়াদের কর্মযোগ্য। আমার সাথে মনে করেন লিবিয়া পর্যন্ত 4.5 লাখ আপনার চুক্তি, আমি লিবিয়া পর্যন্ত জানি। এবারে আপনি 1 টাকায় পাইবেন না 2 টাকায় পাইবেন, ওটা আপনি পাইবেন। খবর দিতে পারবো না ভাই, এই পথে এইভাবেই নিয়ে আসে দালালরা, এইভাবেই পাচার করে। ভুক্তভোগীদের কেউ কেউ আইনের আশ্রয় নিলেও অনেকেই জানেন না পুরো প্রক্রিয়া। ফলে ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে দালাল সিন্ডিকেট। মানব পাচার মামলায় অভিযান চলছে বলছে পুলিশ। আমরা তদন্তের মাধ্যমে যেগুলো অ্যাকাউন্ট পাই সেগুলো আমরা সংশ্লিষ্ট আদালত যদি প্রমাণিত হয় তাহলে সেই সাক্ষ্য প্রমাণগুলো তার বিপক্ষে যায় এবং এইসব ক্ষেত্রে সাক্ষ্য প্রমাণ তার অপরাধের শাস্তি নিশ্চিতে সহায়ক ভূমিকা পালন করে। এদের অ্যাকাউন্টেই লক্ষ লক্ষ কোটি টাকা জমা হচ্ছে, পরে সেই টাকাটা ভাগ হয়ে যাচ্ছে। তো এই ব্যাপারে আমরা নেক্সট টাইমে আমরা চেষ্টা করব এই সমস্ত মহিলাদেরকে আইনের আওতাতে নিয়ে আসার। অবৈধ পথে মানব পাচার বন্ধে সরকার ও প্রশাসনের কঠোর পদক্ষেপ চায় ভুক্তভোগী পরিবার ও সাধারণ মানুষ। ডিবিসি নিউজ ডেস্ক। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর পদ থেকে এখনই সরে যেতে নারাজ তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দীর্ঘক্ষণের এক সংবাদ সম্মেলনে তিনি জোর গলায় অভিযোগ করেন, 100 আসনে ভোট লুট করে হারানো হয়েছে তার দলকে। বিধানসভা নির্বাচনের পর এখন অন্যরকম হাওয়া বইছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে। আর পরাজিত তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে ভোট লুটের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা দিয়েছেন তিনি পদত্যাগ করবেন না। মঙ্গলবার রাতে 6 ঘন্টার বেশি সময় ধরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, 100 আসনে ভোট লুট করেছে বিজেপি। আমরা তো হারিয়ে নিয়ে যাব, হারলে আমি যদি শপথ দিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। নাও অলসো আই ওয়ান্ট টু সে দ্যাট উই ডিডন্ট লুজ দ্য ইলেকশন, বাট মোরালি আই এম টেলিং ইউ দ্যাট উই ওয়ান দ্য ইলেকশন। এরই মধ্যে মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে বলা হয়েছে মমতাকে। তবে তিনি জোর গলায় জানিয়েছেন এই হুকুম মানবেন না, পদত্যাগ পত্র নিয়ে যাবেন না রাজভবনে। তবে তার এমন সিদ্ধান্তে ভারতের সাংবিধানিক সংকট সৃষ্টি হবে না। পদত্যাগ না করলেও তিনি হয়ে যাবেন সাবেক প্রধানমন্ত্রী।
মমতার এমন ঘোষণা অবস্থানকে পাত্তাই দিচ্ছে না রাজ্য জয় করা হিন্দুত্ববাদী দল বিজেপি। দলটি ব্যস্ত সরকার গঠন নিয়ে। নতুন বিধায়কের সাথে বৈঠক করতে কলকাতা আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অন্যদিকে রাজ্য হারিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন কুলহারা, তখন তার পাশে দাঁড়িয়েছে কংগ্রেস। সভাপতি রাহুল গান্ধী সমর্থন জানিয়েছেন ভোট চুরির অভিযোগকে। পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে ২০৬ আসনে নিরঙ্কুশ জয় নিশ্চিত করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি। আর টানা ৩ বার ক্ষমতায় থাকা মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস জয় পেয়েছে ৮১ আসনে। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক। ইরানের সাথে আলোচনায় অগ্রগতি হওয়ায় হরমুজ প্রণালীতে সামরিক অভিযান প্রজেক্ট ফ্রিডম স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালের এক পোস্টে এই ঘোষণা দিয়েছেন তিনি। তবে ট্রাম্প স্পষ্ট করে বলেন, ইরানের বন্দরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পুরোপুরি কার্যকর থাকবে। সেই সাথে তিনি আরও বলেন, চুক্তি চূড়ান্ত করা সম্ভব কিনা তা দেখার জন্যই এই সিদ্ধান্ত তার। যদিও এর আগে আইআরজিসি কড়া হুঁশিয়ারি দিয়ে জানায়, তেহরানের অনুমোদিত রুট ছাড়া হরমুজে অন্য কোনো পথে জাহাজ চললে কঠোর জবাব দেওয়া হবে। এদিকে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা ও মত বিনিময় করতে চীনের রাজধানী বেইজিং পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। অন্যদিকে সোমবার সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে তেহরান। তারা বলেছে, যুক্তরাষ্ট্রই ছিল তাদের হামলার একমাত্র লক্ষ্য। সম্প্রচার সত্ত্বের মূল্য না কমানোয় বাংলাদেশ, ভারত এমনকি চীনে টেলিভিশনে ও ডিজিটাল প্ল্যাটফর্মে বিশ্বকাপ ফুটবল উপভোগ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। সম্প্রচার সত্ত্ব ক্রয়কারী প্রতিষ্ঠানগুলোর দাবি, বিশ্বকাপে বেশিরভাগ খেলার সূচি উপমহাদেশীয় সময়ে ভোরে হওয়ায় আগ্রহ দেখাচ্ছেন না বিজ্ঞাপনদাতারা। 2026 বিশ্বকাপ শুরু হতে হাতে সময় মাসখানেকের একটু বেশি, অথচ এখনো নিশ্চিত হয়নি ভারত ও চীনে খেলা দেখা যাবে কিনা সে বিষয়টি। ফিফার সাথে সম্প্রচার তত্ত্ব নিয়ে দৌড়ি টানা হেঁচড়া চলছে দেশ দুটির। সাধারণত কয়েক বছর আগে যেখানে চুক্তি চূড়ান্ত হয়ে যায়, সেখানে টুর্নামেন্ট শুরুর ঠিক আগে এমন অনিশ্চয়তা ফুটবল বিশ্বে তোলপাড় সৃষ্টি করছে। ভারতে খেলা দেখানোর জন্য রিলায়েন্স এবং ডিজনি যৌথভাবে $2 কোটি প্রস্তাব করেছে, যা ফিফার চাহিদার তুলনায় খুবই নগণ্য। গত বিশ্বকাপে ভারত প্রায় $6 কোটি দিয়ে ফিফার সত্ত্ব কিনেছিল, তবে এবার মুখ ফিরে নিচ্ছে তারাও। এমনকি সনি নেটওয়ার্কও জানিয়ে দিয়েছে, এবারের বিশ্বকাপে খেলা দেখালে গুনতে হবে লোকসান। বিশ্বজুড়ে ডিজিটাল প্ল্যাটফর্মে বিশ্বকাপের মোট দর্শকের প্রায় অর্ধেকই চীনের, অথচ সেই চীন থেকেও এখন পর্যন্ত আসেনি কোনো চুক্তির ঘোষণা। ফিফা বলছে আলোচনা চলছে, কিন্তু গোপনীয়তা বজায় রাখায় রহস্য আরও বাড়ছে। প্রশ্ন আসে, ভারত কেন টাকা কমাতে চাইছে? রিলায়েন্স ও ডিজনির মতে এবারের বিশ্বকাপ আমেরিকা ও মেক্সিকোতে হওয়ায় দক্ষিণ এশিয়া অঞ্চলের সময়ে অধিকাংশ ম্যাচ হবে গভীর রাতে বা ভোরে। ক্রিকেটের দেশে মাঝরাতে কিংবা ভোরে ফুটবল দেখানোর জন্য খুব বেশি আগ্রহী নন বিজ্ঞাপনদাতারা। বাংলাদেশে বিশ্বকাপ কারা ব্রডকাস্ট করবে, এখনও সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। ভারতের মতো ভোর রাতেই বেশিরভাগ ম্যাচ দেখতে হবে বাংলাদেশিদের। সেক্ষেত্রে বিজ্ঞাপন বিমুখতার সমস্যায় পড়তে হবে বাংলাদেশের ব্রডকাস্টারদেরও। ফলে শঙ্কা তৈরি হচ্ছে, এবারের ফুটবল বিশ্বকাপ কি আদৌ দেখতে পারবে বাংলাদেশি ফুটবল ভক্তরা? ফিফা কি ভারতের $2 কোটি প্রস্তাবে রাজি হবে, নাকি কোটি কোটি দর্শককে ছাড়াই শুরু হবে গ্রেটেস্ট শো অন আর্থ? 175টি দেশের সাথে চুক্তি হয়ে গেলেও বিশ্বের সবচেয়ে জনবহুল অঞ্চলে এই অচলাবস্থা কাটবে কিনা, তাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। নাইম হামিদ, ডিবিসি নিউজ। আজ বসবে বিসিবির অ্যাডহক কমিটির ৪র্থ সভা। সভায় আসতে পারে বিসিবির নির্বাচনের তারিখ। নির্বাচনী প্রক্রিয়ার রোড ম্যাপ তৈরির পাশাপাশি বেশ কিছু এজেন্ডা নিয়ে আলোচনা হবে এই সভায়। 3 মাসের সময়সীমা নিয়ে অ্যাডহক কমিটি দ্বারা পরিচালিত হচ্ছে বিসিবি, যে কমিটির নেতৃত্বে আছেন তামিম ইকবাল। এর মাঝে নির্বাচন দেওয়ার মূল কাজ করতে হবে কমিটিকে। অ্যাডহক কমিটির অধীনে সুষ্ঠু একটি নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন তামিম। এর আগে সোমবারের সভায় অনুমোদন দেওয়া হয় 3 সদস্যের নির্বাচন কমিশন। সেই সাথে সভায় নেওয়া হয় গুরুত্বপূর্ণ 4 সিদ্ধান্ত। নির্বাচন পরিচালনার জন্য 3 সদস্যের কমিশন গঠনের অনুমোদন দেয় কমিটি, যেখানে ক্রীড়া পরিষদের 1 সদস্য ছাড়া বাকি 2 জনকে মনোনীত করবে বিসিবি। সে বিষয় নিয়েও সিদ্ধান্ত আসতে পারে এই সভায়। এছাড়া চট্টগ্রাম, সিলেট ও বরিশালের আঞ্চলিক ক্রিকেট সংস্থাগুলোর পূর্ব গঠিত অ্যাডহক কমিটি বিলুপ্ত করা হয় সভায়। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।